নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি কল্লোল লাহিড়ীর বিখ্যাত ইন্দুবালা ভাতের হোটেল বইটি। আজ পড়ব এর চতুর্থ পর্ব। আসুন তবে শুরু করি। মালপোয়া। ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। ঘুম ভেঙে গিয়েছিল তার অনেক আগেই। অন্ধকার ঘরটায় শুয়ে বৃষ্টির আওয়াজ শুনছিলেন ইন্দুবালা। অল্প অল্প বাতাসে দুলছিল জানলার হালকা পর্দাগুলো। তার ফাঁক দিয়ে উঁকি মারছিল একটু একটু করে ফর্সা হতে থাকা আকাশটা। একতলায় ভাতের হোটেলের ওপরে তার ঘরটা ছোট্ট হলেও বেশ খোলামেলা, অন্তত এই বাড়ির অন্য ঘরগুলোর থেকে। ঘরের চারিদিকে কয়েকটা বেশ বড় বড় জানলা। সামনের দিকে এগিয়ে গেলে ছেনুমিত্তির লেন, হরেক মানুষ, গাড়ি ঘোড়ার যাতায়াত। আর পেছনের দিকটা শাশুড়ির আমলের ছোট্ট বাগানটা, শিরিঙ্গে নারকেল গাছ, ঘোষদের ডোবার পাশে একটা ঝাঁকড়া তাল গাছ, উঠানের আম গাছের ডালপালা আরো কয়েকটা জানলায় ছড়ানো ছেটানো। এই ঘরটা আসলে ছিল ইন্দুবালার স্বামী মাস্টার রতনলাল মল্লিকের আমোদের জায়গা। তিনি তার ইয়ার বন্ধুদের নিয়ে সেই ঘরেই চোটাতেন। দিন রাত তাসপেটা চলত, তার সাথে গেলাসের পর গেলাস হুইস্কি আর সোডা। ঘরখানায় ঢুকলে মনে হতো কেউ যেন সকালে আজ ধরিয়েছে। ঝাঁট দিয়ে জড়ো হতো রাশিকৃত পোড়া সিগারেট আর তার প্যাকেট। শাশুড়ি উঠতে বসতে খোঁটা দিত বউয়ের গতর নিয়ে, যে গতরে তার বাহিরে মুখ ছেলে অন্দরে মন বসাতেই পারল না। অথচ নাতি নাতনির অভাব হলো না মোটেই। তিনটে সন্তানকে রেখে মাস্টার রতনলাল মল্লিক যখন ইহজীবনের মায়া ত্যাগ করলেন, তখন ইন্দুবালা ভেতরের ঘর থেকে বাইরের এই ঘরে এসে থাকতে শুরু করলেন। শুধু কি অনেক আলো হাওয়া বাতাসের জন্য? না, তা মোটেই না। এই ঘরে থাকলে তিনি নিচের হোটেলের রান্নাঘরের থেকে ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি টের পেতেন। সিঁড়ির মুখ থেকে এই ঘরের দিকে নজর দেওয়া যেত খুব সহজেই। আর এই ঘরটায় এলেই যেন ইন্দুবালার কলাপতার বাড়ির দাওয়াখানার কথা মনে পড়ে যেত। চারিদিকে সবুজের চাঁদোয়া। ইন্দুবালা পাশ ফিরলেন। এই এত বয়সেও স্মৃতিগুলো কেন এলোমেলো হয়ে যায় না? ভুলেও তো যেতে পারে মানুষ অনেক কিছু। নিয়তিকে দোহাই দেন ইন্দুবালা, হয় ভুলিয়ে দাও, না হয় ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। অদৃষ্টকে সাত গাল পারলেও অনেক কিছু ভোলা হয় না ইন্দুবালার, ভাগ্যিস ভোলা হয় না। তাই তো আনাজের চুপড়ি থেকে, সুচ সুতোর কৌটো থেকে, ভাতের হাঁড়ির সুবাস থেকে বেরিয়ে আসে কত কত গল্প। ইন্দুবালা চোখ বন্ধ করে আবার একটু ঘুমানোর চেষ্টা করলেন। ঠাম্মা সন্ধেবেলায় আফিন খেত। ছোট ছোট কালো গুলির মতন করা থাকতো কৌটোতে। বাবা খুলনা শহরের বড় এক আড়তদারের কাছ থেকে নিয়ে আসতো। ফুরিয়ে আসতে থাকলেই ঠাম্মার মাথা যেত খারাপ হয়ে। একটানা আবদার চলতো তার। ধুয়ে টেনে টেনে ঠাম্মা বলতো, ও হরি, নিয়ে আয় না বাবা, শেষ হয়ে গেল যে আমার গুলিগুলো। সেই কাতর চাহনি এখনো মনে পড়ে ইন্দুবালার। ঠিক মরে যাওয়া মানুষের সাথে তার কি কোনো মিল ছিল? ছ্যাঁত করে ওঠে বুকটা। শাশুড়ির কথা মনে পড়ে, স্বামীর কথাও। মৃত মানুষের চাহনি ইন্দুবালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। মুকুলে ভরা আম গাছের তলায় শোয়ানো হয়েছিল দাদুকে। ইন্দুবালা তখন খুব ছোট। কিছুক্ষণ আগে ঠাম্মা ভাজছিল দাওয়া আলো করে নতুন গুড়ের মালপোয়া। গোটা গ্রামে যেন ছড়িয়ে পড়ছিল তার গন্ধ।
তেলের ছ্যাঁক ছুক আওয়াজে উমনো ঝুমনোর পিঠে খাওয়ার গল্পটা আগা গোড়া বলে চলছিল ঠাম্মা। হাঁ করে বসে শুনছিল ছোট্ট ইন্দুবালা। দাদু স্নান করতে যাচ্ছিল বোসদের পুকুরে, বাবা গিয়েছিল ধান বিক্রি করতে হাটে, মা ছিল শুয়ে, ভাই তখন পেটে। দাদুর ইচ্ছে হয়েছিল অসময়ে মালপো খাওয়ার। মুখ ফুটে যে মানুষ চায় না কিছুই, সেই মানুষ যখন মালপোয়া খেতে চেয়েছেন, ইন্দুবালার ঠাম্মার আনন্দ আর গোপন থাকেনি। নিজে গম পিষিয়ে নতুন আটা বের করেছিলেন জাঁতি থেকে, চাল কুটেছিলেন ঢেকিতে, বেটেছিলেন শিল নোড়ায় তা মিহি করে, নতুন গুড়ের হালকা একটু রসও করেছেন। কয়েকদিন খুব ব্যস্ত থেকেছেন নানান তরিজুতের ছোটখাটো উপকরণ নিয়ে, আর খুব ব্যস্ত থেকেছেন নানান কাজেও। ইন্দুবালা ঠাম্মার আঁচল ঘিরে কাপড় জড়িয়ে কোলে শুয়ে সেই আখ্যানেরই অংশীদার হয়েছে। উমনো ঝুমনোর গল্প যখন ফুরিয়ে এসেছে, শেষ মালপোয়া তখন তেলের ওপর লাল হয়ে ফুটে উঠেছে। মৌরির সুবাস যখন কোলাপতার গ্রামে মোমো করে উঠেছে, দাদু স্নান সেরে এসে তুলসী প্রণাম করতে গিয়ে বসে পড়লেন দাওয়ায়। জীবনের শেষ প্রার্থনা আর তার করা হলো না। একদিন কথা বন্ধ রেখে পরের দিন ভোরে সূর্য ওঠার আগেই দাদু চলে গেল। আমতলায় শোয়ানো হলো তাকে। হরিনাম সংকীর্তনের দোল গোল হয়ে ঘিরে ঘিরে ইনিয়ে বিনিয়ে সুর তুলল। বাড়ি থেকে কেউ মরা কান্নার চিৎকার করলো না। ঠাম্মা বসে থাকলো পাথরের মতন। বাবা কি করবে বুঝতে পারলো না। মায়ের তখন প্রসব যন্ত্রণা। ইন্দুবালা চুপি চুপি গেলেন দাওয়ায়। ছোট্ট বেড়ার ধারে রান্নাঘর তখন। কাঁসারি রেকাবিতে চাপা দেওয়া আছে মালপোয়া। এদিক ওদিক তাকিয়ে হাতে তুলেছিল সবে ছোট্ট মেয়েটা। গ্রামের কোন এক বউ দেখে ফেলেছিল, রে রে করে উঠে এসে ধরেছিল তার হাত। অসৌচের বাড়িতে খেতে আছে কোনো কিছু, ফেল হাত থেকে, ফেল ফেল বলছি। ইন্দুবালা ফেলতে পারেননি সেই মালপোয়া। গোটা রাত ধরে নতুন গুড়ের রসে সেগুলো যেন তখন আরো অনেক ফুলে ফেঁপে উঠেছিল। হালকা গন্ধ বেরোচ্ছিল মৌরির। এতক্ষণ যে ঠাম্মা কারোর সাথে কথা বলেননি, চুপ করে বসেছিলেন, তিনি উঠে এলেন। খুব শান্ত অথচ কঠিন গলায় বললেন, ছেড়ে দাও ওকে পাঁচুর মা। ওর খাওয়া মানে ওর দাদুর আত্মার শান্তি পাওয়া। আত্মা না জুড়ালে মায়া কাটবে কি করে গো। গপ গপ করে গোটা তিনেক মালপো খেয়ে নিয়েছিলেন ইন্দুবালা। তার হাতে মুখে লেগেছিল রস। ঠাম্মা গড়িয়ে দিয়েছিল জল, নিজে হাতে খাইয়ে দিয়েছিলেন নাতনিকে। ঠিক সেই সময়ই আতুর ঘর থেকে ভেসে এসেছিল নবজাতকের কান্নার শব্দ। ঠাম্মা নাতনির মুখ দেখে বলেছিলেন, এই তো ফিরে আসলো, কি বল? কোথায় যাবে সে আমায় ছেড়ে? তার বিশ্বাস ছিল দাদু ফিরে এসেছে আম জাম কাঁঠাল আর মালপোয়ার গন্ধ বুকে নিয়ে। বাবা ফিরেছিল শ্মশান বন্ধুদের সাথে বিকেলের পরে। ততক্ষণে ঠাম্মার সাদা থান পরা হয়ে গেছে। ছোট্ট ভাইটা হাঁ করে ঘুমাচ্ছে মায়ের কোলে। এদের কারোর মৃত মুখ দেখেননি ইন্দুবালা। ভাগ্যিস দেখেননি। কাত হয়ে এবার খাটের উপর শোন ইন্দুবালা। পিঠের ব্যথাটা আরো বাড়ে। শুয়ে শুয়ে বুঝতে পারেন রাস্তার উল্টো দিকে কর্পোরেশনের কলে জল নিতে আসছে টুকটাক করে বাজারের লোকজন। উঠতে ইচ্ছে আর করছেই না। সারা দেহের অবসাদ আজ যেন মনে নেমে এসেছে। ঠাম্মার মৃত্যু সংবাদ যেদিন ভাই নিয়ে এসেছিল, সেদিন ইন্দুবালার সাধ। বাড়ি ভর্তি লোক, বিয়েতেই হয়নি,
স্বাদে হবে ভাবাটা বোকামো। নিজের বউ ভাতের রান্না যেমন ইন্দুবালা নিজেই করেছিলেন, ঠিক তেমনি স্বাদের রান্নাটাও। গোনা গুনতি মাছের দাগা ছিল। চাল নেওয়া হয়েছিল মাথা গুনে। শাশুড়িকে খাইয়ে স্বামীকে খাইয়ে যখন ইন্দুবালা খেতে বসতে যাবেন, দরজায় কড়া পড়ল। রান্নাঘর থেকে উঠে এসে সদর খুঁড়তে হলো তাকেই। শ্রাবণের চড়া রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তার ভাইটা, তার সামনেই, কতদিন পরে। চোখে তখন দিদির কপোতাক্ষের টলটলে জল, ইচ্ছামতি গাল বেয়ে গড়াচ্ছে। বাড়িতে ঢুকতে বলবেন কি? ভাষা হারিয়ে ফেলেছে যেন ইন্দুবালা ভাইকে দেখেই। ঠোঁটের ওপর গোফের রেখা, গালে কচি ঘাসের মতন দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, ঠিক যেন মনিরুল সেজে দাঁড়িয়ে আছে তার ভাই। কি রে, ভেতরে আসতে বলবি না? এখানেই দাঁড়িয়ে থাকবো? ইন্দুবালা ভাইয়ের হাত ধরেন। ঝুপ করে যেন তাকে ছুঁয়ে ফেলে কলাপথার গ্রামটা, বসেদের পুকুর, তেপান্তরের ধান ক্ষেত, কদবেলের আচার। আর ভাই দেখে তার দিদি আরো সুন্দর হয়েছে। গা থেকে খসে গেছে অজ গায়ের পুরনো চাদর। নতুন মা হওয়ার যাবতীয় সব কিছু যেন গা থেকে ফুটে বেরোচ্ছে তার। ঠিক এই সময় তো ইন্দুবালার থাকা উচিত ছিল গ্রামে। ঠাম্মা কি খুশি হতো, উঠোন ভরে উঠত আচারের বয়ামে। মা বিশালাক্ষী তোলায় পুজো দিতে যেত। বিরক্ত হলেন শাশুড়ি। শুভ বাড়িতে অসহজ এনেছ নাকি? মাথা নেড়েছিল ভাই। কাজকর্ম মিটিয়ে তারপরই এসেছে। আরো বিরক্ত হয়ে বুড়ি বলেছিল, তাহলে আর কি, গেলেও বা ভাইকে, গেলাও বসে বসে। ইন্দুবালা আসন পেতে কাঁসার থালায় বাটিতে সাজিয়ে দিয়েছিল নিজের খাওয়ার টুকু। পরম আদরের সঙ্গে খাইয়েছিলেন ভাইকে। এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে, যতক্ষণ না খাওয়া শেষ হয়। ভাইয়ের মধ্যে ইন্দুবালা তাকে খুঁজেছিল সেই দিন। বাবাকে, মনিরুলকে, নাকি নিজের ফেলে আসা অতীতকে? চলে যেতে চেয়েছিল ভাই সেদিনই। কলেজ স্ট্রিট, সেখান থেকে কোন এক বন্ধুর বাড়ি। যেতে দেননি ইন্দুবালা। নিজের ঘরে শুইয়েছিলেন ভাইকে। ঘুমো চিন্টু, তারপরে বিকেলে না হয় বেরোস। ভাই যতক্ষণ না ঘুমিয়ে পড়ে, ইন্দুবালা ঠায় বসে থাকেন তার মাথার কাছে। যতক্ষণ দেখা যায়, ঘুমিয়ে থাকা মানুষের মুখের প্রশান্তি ভালো লাগে তার। এই প্রশান্তি কি মারা যাওয়ার সময়েও থাকে না? পুকুরে যে ভাসছিল ওই স্বর্ণলতার দেহ, তার বড় বউ সাজার খুব শখ ছিল। রিয়াজও ভালোবাসত তাকে খুব। স্বর্ণলতার ফুলে ওঠা দেহটাকে যখন জল থেকে তোলা হয়, কি যে প্রশান্তি ছেয়েছিল তার মুখটায়, যেন ডুব সাঁতার দিয়ে উঠল সে এক্ষুনি। কথা দিয়েছিল রিয়াজ দাঁড়িয়ে থাকবে খেয়া ঘাটে। রাতের নৌকা তাদের পার করে দেবে সভ্য জনপদ। দূরে কোথাও তারা ভালোবাসার জঙ্গলের মধ্যে আশ্রয় নেবে। সেখানে কেউ তাদের চেনে না, জানে না, ধর্মের পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে না। স্বর্ণলতা ঠিকই পৌঁছেছিল সময়ে। খেয়াও ছিল ঘাটে বাঁধা, শুধু রিয়াজ আসেনি। অনেক ভোরে আকাশ ফর্সা হওয়ার আগে বাড়ি ফিরে আসার পথে স্বর্ণলতা রিয়াজকে পেয়েছিল আলের ধারে। রিয়াজের কাছে সবকিছুই ছিল, শুধু প্রাণটুকু ছাড়া। কারা যেন তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল এফোর ওফোর করে। স্বর্ণলতা তখন কান্নায় দুঃখে লুকিয়ে পড়তে ইচ্ছা করেছিল। ডুব সাঁতার দিয়েছিল সে জলে। যখন ভেসে উঠেছিল তখন বেলা গড়িয়ে গেছে। খবরটা প্রথম এনেছিল মনিরুল। ইন্দুকে বলার পর ফুপিয়ে কেঁদেছিল মেয়েটা। সেদিনও যে স্বর্ণলতা স্বপ্ন দেখত সংসারের,
রিয়াজের সাথে অনেক দূরে চলে যাচ্ছে কোথাও। এর আগে কোনোদিন মনিরুল ইন্দুকে এইভাবে কাঁদতে দেখেনি, যদিও প্রথম চিঠিটা ততদিন দেওয়া হয়ে গেছে দুজনের। ছটফট করে ওঠেন ইন্দুবালা। তাহলে কি এতক্ষণে ভাইয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে মনিরুলের কথাই চিন্তা করছিল? উঠে পড়েন এবার ইন্দুবালা। পেটের ভেতর থেকে লাথি মারছে যে বাচ্চাটা। যেমন খিদে পেয়েছে তার মায়ের, তেমনই তারও খিদে পেয়েছে। রান্নাঘরে এসে দেখেন চাল বাড়ন্ত। ভাত বসাবেন, চার জোগাড়টুকু নেই। এই এত বেলায় কি খাবেন? নজরে পড়লো বেতের ঝুড়ি, শাল পাতায় মোড়া। ভাই কিছু এনেছে। তাকে এতক্ষণ যত্ন আত্তি করতে গিয়ে সেদিকে নজরই পড়েনি। ভুলেই গিয়েছিল ইন্দুবালা। শাল পাতার বাঁধা টুকরিটা খুললেন। তার মধ্যে থরে থরে সাজানো আছে মালপোয়া। চোখ ফেটে জল এলো ইন্দুবালার। গোগ্রাসে খেতে থাকলেন তিনি, যেন কত জন্মের খিদে নিয়ে তার দাদু ঢুকে পড়েছে তার পেটে। ঠাম্মার হাতেই না হোক, গায়ের ভোলা ময়রার দোকানের মালপোয়া খেতে চাইছে গোটা শরীর তোল পার করে। অনেকটা খাওয়ার পর যখন থামলেন ইন্দুবালা, জল তেষ্টা পেয়েছে খুব, কিন্তু জল এগিয়ে দেওয়ার মতন কেউ নেই। ঠিক তখন সেই মুহূর্তে বুক ছাপিয়ে গলা কাঁপিয়ে কান্না পেল তার মৃত ঠাম্মার জন্য। পায়ের তলায় গোটা পৃথিবীটা যেন নড়ে উঠল হঠাৎ। চোখে অন্ধকার দেখলেন। যা খেয়েছিলেন উগড়ে দিলেন সব। রান্নাঘর ভেসে গেল স্বাদ না খাওয়া নতুন মায়ের বমিতে। দরজা খোলার শব্দ পেলেন ইন্দুবালা। ধনঞ্জয় ঘর ঝাড় দিতে এসেছে। নিচের রান্নাঘরে উনুনের ধোঁয়ায় কুণ্ডুলি পাকিয়ে উঠছে আকাশের দিকে। বাজার কিন্তু কিচ্ছুটি করা নেই মা, কি রান্না হবে? ধনঞ্জয় জানতে চায়। ইন্দুবালা চুপ করে থাকে। কি গো, বলো কিছু, শরীর খারাপ নাকি তোমার? ইন্দুবালা ধোঁয়া দেখছেন। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উপরে উঠছে। বাজারের লোকেরা এসে বলেছিল নিমতলার ইলেকট্রিক চুল্লিতে কাজ চলছে মা, বডি কাঠেই পড়াতে হবে। তখনও শ্মশানের স্বামীর খাট ছুঁয়ে বসে আছেন ইন্দুবালা। দূরে লক্ষ্মী ছেলে মেয়েদের সামলাচ্ছে। তোমরা যা ভালো বোঝো তাই করো, এইটুকুই বলতে পেরেছিলেন তিনি। মাস্টার রতনলাল মল্লিকের বডি যখন চিতায় তোলা হলো, তখনও ইন্দুবালা আঁচ করতে পারেনি কাঠ পড়ানোর বীভৎসতা। প্রিয় মানুষ ছিল না কোনোদিনই মাস্টার, কিন্তু যে মানুষটা চারপাশে ঘুরে বেড়াতো, এদিক ওদিক দিয়ে যন্ত্রণা দিত, সময় নেই অসময় নেই ঘাড়ের উপর চেপে বসতো, জোর করে সরিয়ে দিত শাড়ি সায়া ব্লাউজ, সেই মানুষটা আগুনে পাওয়ার সাথে সাথে কেমন যেন চড়বড় করে উঠতে শুরু করলো। শরীর ফুঁড়ে বেরিয়ে আসতে থাকলো জল, যেন সারা জীবনের হুইস্কি সোডা এক্ষুনি এই জ্বলন্ত সর্বগ্রাসী চিতাকে নিভিয়ে দেবে। লক্ষ্মী এসে মুখ ঝামটা দিয়েছিল। কি করছিস কি এখানে দাঁড়িয়ে তুই? আমাদের কি এসব দেখতে আছে? চল মেয়েটাকে দুধ খাওয়াবি, চল, বড় কাঁদছে যে। কি দেখছেন আর কি দেখেননি, এই হিসাব কষতেই বেলা কাবার হয়ে গেল ইন্দুবালার। পাশ ফিরে শুয়ে ধনঞ্জয়কে বললেন, উনুন ধরিয়েছিস কেন? গ্যাস কি ফুরিয়েছে? ধনঞ্জয় হাতে ঝাঁটাখানা মেঝেতে রেখে বলে, ওই দেখো, আজকের দিনটা কি ভুলে গেলে মা তুমি? ইন্দুবালা হাতড়াতে থাকেন মনের মধ্যে। আজকে আবার কি? ধনঞ্জয় মাথায় হাত দিয়ে বলে, সত্যি এবার তোমার বয়স হয়েছে মা, আজ যে রথ, ভুলে গেলে সব কিছু? কুমোরটুলিতে দুর্গার কাঠামোর মাটি পড়বে, ইস্কনের লম্বা রথ বেরোবে, কত সাহেব শুভ নাচানাচি করবে, হোটেলের সামনের বোর্ডে গতকাল লিখে রেখেছো, মনে নেই? ইন্দুবালা উঠে পড়েন। কি লিখেছি রে? খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি আর কাঁঠালের ক্ষীর। বিড়বিড় করে জানতে চান ইন্দুবালা। আর মালপোয়া?
ধনঞ্জয় রেড়ে করে ওঠে, না না না, ওইসব কিচ্ছু লেখা ছিল না, হাঙ্গামা বাঁধিও না মা, বলে দিচ্ছি। চিনির দাম কিন্তু বড্ড বেড়েছে, আটাও বাড়ন্ত, ময়দাও বাড়ন্ত, গোলমরিচ আনা নেই। ইন্দুবালা জানতে চান, আর মৌরি? ধনঞ্জয় জবাব দেয় না। চিরকালের অভ্যাসের মতন সে কাকে যেন একটা গাল পারে। সেই অদৃশ্য মানুষটাকে বড় দেখতে ইচ্ছে করে ইন্দুবালার, কিন্তু তিনি জানেন ধনঞ্জয়ের একমাত্র ইন্দুবালা ভাতের হোটেল ছাড়া আর কেউ নেই। ঠিক যেমন চারপাশে 3 ছেলে মেয়ে নাতি নাতনি থেকেও ইন্দুবালা একা, তারও এই ভাতের হোটেল ছাড়া আর কেউ নেই কোথাও। অনেক রাতে কলেজ স্ট্রিট পাড়া ঘুরে বাড়ি আসে ভাই, হাতে তার একখানি চটি বই, 3 পাহাড়ির স্বপ্ন। বেড়াতে যাওয়ার বই বুঝি? ইন্দুবালা জানতে চান। ভাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। খুলে দেখলেই বুঝতে পারবি, এগিয়ে দেয় বইটা। ইন্দুবালা অবাক হন। কবিতা পড়িস নাকি তুই আজকাল? ঘাড় নাড়ে ভাই। তুই আর মনিরুল দা যেমন পড়তিস। কথা বাড়াতে চান না ইন্দুবালা, এরপর কথা বললে আরো অনেক কথা উঠবে। সেই কথা মনের মধ্যে হাওয়ার সাথে উথাল পাথাল হলে রাতে আর ঘুম হবে না। এই ভড় ভড় অবস্থায় মাস্টার রতনলাল মল্লিক আঁকড়ে ধরতে চাইবে তাকে, দম বন্ধ হয়ে আসবে তার। মাটিতে এখন তাই বিছানা, শরীরটাকে কোনো রকমে আড়াল করার চেষ্টা। ওপরের ঘরে শুতে ভয় করবে তার ভাইয়ের। অবাক হয়ে চশমার ফাঁক দিয়ে তাকায় ভাই, একদম মনিরুলের মতন। চোখ সরিয়ে নেয় ইন্দুবালা। ভয় করবে কেন? আমি তো এখন একাই শুই মাঝের ঘরটায়, ঠাম্মার ঘর তো বন্ধই থাকে। ইন্দুবালা জানতে চান, ভয় করে না তার? ভাই বলে, ধুস, ভয় করবে কেন? ইন্দুবালার যখন বিয়ে হয় তখন ভাই তার কাছেই শুতো, জড়িয়ে আঁকড়ে ধরে। কতটুকুনি ছিল তখন। আর একদিন থেকে যাবি রে? মাথা নেড়ে বলে ভাইকে। না রে দিদি, হবে না, কাল তো রথ, স্কুল ছুটি, পরশু পরীক্ষা, না গেলে স্যার খুব বকবে, আর বাবার শরীরটাও। থেমে যায় ভাই। ইন্দুবালা জানে তার বাবার শরীরও ভালো না, মাঝে মাঝে জ্বর হয়, কাশি হয়। মা লিখেছে কাশির সাথে নাকি রক্তও ওঠে। ভাই ঘুমিয়ে পড়ে। ইন্দুবালা টেনে নেয় পাশে রাখা ছোটি বইখানা। কবে থেকে পড়তে শুরু করলো তার ভাই কবিতা? 3 পাহাড়ের স্বপ্ন কবিতার বইটার লেখক কে যেন এক বীরেন্দ্র চট্টোপাধ্যায়। খাতাখানা উল্টে দেখলো ইন্দুবালা, আর ঠিক তখনই ডাক পড়লো তার নিচের থেকে। মাস্টার রতনলাল মল্লিক ঘরে অপেক্ষা করছেন। পেঁচিয়ে উঠছে ইন্দুবালা, তার গা দিয়ে, শরীর দিয়ে আরো একটা শরীর পেঁচিয়ে উঠছে। মিস্টার রতনলাল মল্লিক তার পোয়াতি বউটাকে পেঁচিয়ে উঠেছে, ঠিক যেমন বিষধর সাপ ওঠে গাছের গায়ে। বন্ধ হয়ে আসছে ইন্দুবালার শ্বাস প্রশ্বাস। ভাই যেন চিলেকোঠার ঘর থেকেই পড়ে চলেছে ছোট্ট চটি বইখানি খুলে, গড় গড় করে। ঘুমের মধ্যে শুনতে পেলাম শঙ্খচূড়ের কান্না। এ আনন্দ অসহ্য বন, দিশ নেলো আর না। জেগে উঠলাম, দেখতে পেলাম আর না দেওয়ার সুখে কেয়া ফুলটি ঘুমিয়ে আছে বিষধরের বুকে। গলা বুঝে আসছে ইন্দুবালার, কান্নায় ঘেন্নায়। ভোর রাতে উঠে ঠান্ডা জল মাথায় ঢালেন তিনি, একবার নয়, বারবার। আরো অনেকদিন পরে ভাই যখন নেই, স্বামী যখন আর নেই, চারিদিক শূন্য খা খা, হোটেলের ঘরে কে যেন এই কবিতার বই ফেলে রেখে গিয়েছিল। পড়ে ফেলেছিলেন ইন্দুবালা কবির নামটা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তখন কলকাতায় বোমা, রাস্তাঘাটে মৃতদেহের সারি,
ছোট ছোট ছেলে মেয়েগুলো গঙ্গায় ভাসছে লাশ হয়ে। অনেক রাতে একটা ছেলে বইটা ফেরত নিতে এসেছিল লুকিয়ে, সঙ্গে নিয়ে এসেছিল এক পেট খিদে। হ্যাঁ, সেদিনটাও ছিল রথেরই দিন। মনে আছে ইন্দুবালা পাঁপড় ভাজছিলেন, হিঙের গন্ধ মাখানো খিচুড়ি হয়েছিল, আর ছিল চুষির পায়েস। প্রথম দিন ইন্দুবালার সাথে আর কোনো কথা হয়নি। কোচর থেকে রিভলভারটা বের করে রেখেছিল সে টেবিলে। অলোকের কথা আগেও অনেকবার বলেছে ইন্দুবালা আপনাদের, তবে বিস্তারিত ব্যাখ্যান অবশ্যই আসবে পরে। সাধে কি আর নাম রেখেছিলেন ভালোবেসে পেঁচা? তাড়াতাড়ি শিল নোড়া পেতে ফেলেন ধনঞ্জয়। এই বেলা চাল না বেটে রাখলে বুড়ি নিজেই বাড়তে শুরু করে দেবে। ওই গুচ্ছের লোকের জন্য মালপোয়া বানানো কি মুখের কথা? এরই মধ্যে জলহস্তির ছানাগুলো ঘুরে গেছে, মানে সামনের হোস্টেলের ওই ছেলে মেয়েগুলো। ঠাকুমা দেয়ালে কি লিখেছে দেখতে এসেছে হুড়মুড়িয়ে। কি গো, সব পাল্টে দিচ্ছ নাকি? শুক্তো ভাত এইসব কিচ্ছু খাবো না কিন্তু আজকে। ছোট করে ছেলেদের মতন চুল কাটা মেয়েটা ঘাড় ঘুরিয়ে বলে। ধনঞ্জয়ের মনে হয় ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দিক। সেদিন আবার সিগারেট কিনেছিল, দেখেছে এটা ধনঞ্জয়। ইন্দুবালাকে বলতে এলে নিজেই ধাতানি খেয়েছিল বেশি। কেন, তুমি বিড়ি ফোঁকো না? তাও তো ওরা মনের সুখে দুটো টান দিতে পারে। আমরা কি পেয়েছি জীবনে? হ্যাঁ? ধনঞ্জয় আর কথা বাড়াননি। বাবুই পাখির বাসার মতন চুল যে ছেলেটা, সেটাও আরেকটা থ্যাসটামি। কি গো, কি কি চেঞ্জ করেছো? তাই বলে কাঁঠাল ক্ষীরটা চেঞ্জ করো না প্লিজ প্লিজ। ওটার যে গল্পটা বলেছিলে সেটা কিন্তু আমি কালকে ফেসবুকে শেয়ার করেছি। ওখান থেকে অনেকে আসবে বলেছে কিন্তু খেতে। মোটা ছেলেটা এরপরে গিয়ে আসে। তোরা বড় না ছটপট করিস, আগে দেখ না কি লেখেন ঠাম্মা। এক রাশ ছেলে মেয়ে, আর তাদের মাঝে 70 পেরোনো এক বুড়ি সাত সকালে ভাতের হোটেলের সামনেই ভিড় করে থাকে। খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি, কাঁঠাল ক্ষীরের নিচে বড় করে লেখা হয় মালপোয়া। ভিড়টা যেন একসাথে চিৎকার করে ওঠে, ইয়া! জড়িয়ে ধরে ইন্দুবালাকে ওরা সবাই। কেউ তার মধ্যেই ফেসবুক লাইভ করে দেয়। কাল যে আপনাদের কাঁঠাল ক্ষীরের গল্পটা বলেছিলাম, আজ তার সাথে ইনক্লুড হয়েছে মালপোয়া। জোরে জোরে চাল বেটে চলেছে ধনঞ্জয়, কারণ সে জানে এরপর স্নান সেরে রান্নাঘরেই ধুম পড়বে বুড়ির। একটা নেশার মধ্যে থাকবে সেই দুপুর পর্যন্ত, যতক্ষণ না শেষ রান্নাটুকু হয়, যতক্ষণ না শেষ মানুষটা খেয়ে চলে যায় হোটেল থেকে। নতুন সাইকেল কিনেছে মনিরুল, সেটা দেখাতেই এসেছিল। ইন্দু জানে এটা একটা অছিলা। আসলে তারা আজ যাবে মোক্তার পাড়ার রথের মেলায়। মাকে কি করে বলবে? সাইকেল শেখাটা খুব সহজ একটা মিথ্যের রাস্তা। ছেলে মেয়ে দুটো বাড়ছে যেন তাল গাছের মতন। মায়ের মন সায় দিতেই চায় না। তার আগে বাবা বলে দেয় সরল মানুষের মতন, যা না যাবি তো যা। সামনের বারে আরো একটু বড় ক্লাসে উঠলে ইন্দুকেও কিনে দেবে একটা সাইকেল, তখন দুজনে একসাথে স্কুলে যাবি সাইকেল চালিয়ে। সে সৌভাগ্য আর হয়নি ইন্দুবালার। তার আগেই বিয়ে হয়ে গেছিল তার। স্বর্ণলতার আত্মহত্যা চোখ খুলে দিয়েছিল অনেক মায়ের। তারা কিছুতেই আগুন আর ঘি পাশাপাশি রাখতে চায়নি, বরং আগুনেই মেয়েকে বিসর্জন দিয়েছিলেন। জ্বলে পুড়ে শেষ হয়েছিল মেয়েগুলো। কজন আর ইন্দুবালা হতে পেরেছিল, যাদের নিয়ে লেখা হয়েছিল খবরের কাগজে, ফেসবুকে। সামনের রডে বসতে লজ্জা করেছিল ইন্দুর, তবুও বসেছিল সে। হাওয়ার মতন উড়ছিল মনিরুলের সাইকেল কপ্তাকে তীর ধরে। হাতে হাত ঠেকে যাচ্ছিল দুজনে, শ্বাসে প্রশ্বাসে চরম উত্তেজনা। ওরা কাছ থেকেই পাচ্ছিল দুজনের ওম। চোখ বন্ধ করেছিল ইন্দু। সে যেন কাঠের নাগরদোল্লা, ঘোড়ার দোল্লা,
বুড়ির চুল, ঝাল ঘুগনি, পাঁপড় ভাজা, রথের মেলার এই সব ছাপিয়ে মৌরির গন্ধই পাচ্ছিল মনিরুলের গা থেকে। যে মৌরির গন্ধ পেয়েছে সে তার ঠাম্মার মালপোয়ায়, ভোলা ময়রার দোকানে, অনেক পরে রিভলভার নিয়ে খেতে আসা আলোকের কবিতার বইয়ে। স্নান সেরে আয়নায় চোখের সামনে দাঁড়ান ইন্দুবালা। কতদিন পর আজ তিনি মালপোয়া ভাজবেন। তার চোখে মুখেও কি ফুটে উঠেছে এক প্রশান্তি, যা কি মৃত্যুর বার্তাবহ। মনিরুলের মৃত মুখ তিনি দেখেননি, কিন্তু আন্দাজ করতে পারেন। খান সেনারা গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে মনিরুল তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। গোটা বাড়িটা যতক্ষণ না চলন্ত সূর্য হয়ে উঠছে, মনিরুল ততক্ষণ চোখ বন্ধ করছে না। সে জানে একটা ভাষার জন্য এই রাষ্ট্রের স্বপ্ন দেখছে সে। আর ইন্দুবালা কি স্বপ্ন দেখেছিলেন তিনি, সে কথা কেউ কোনো দিন জানতে চায়নি, আজও না। হইচই পড়ে গেছে গোটা অঞ্চল জুড়ে। ছেনুমিত্তির লেনে একেই ভিড় লেগে থাকে, আজ যেন আরো বেশি ভিড়। তাও সেটা ইন্দুবালা হোটেলকে ঘিরেই। হাফ বেলা অফিস করে কালেক্টর অফিসের কেরানিকুল চলে এসেছে। হোস্টেলের ছেলে মুয়েগুলো হাজির হয়েছে, তার সাথে নিয়মিত বাজারের খদ্দেররাও আছে, কিছু ফ্লাইং কাস্টমারও থাকে। এর সাথে জুড়েছে রাজ্যের ফেসবুক ফ্রেন্ডরা। চারিদিকে শুধু কচি কাঁচাদের কলকলানি। মাথা খারাপ হওয়ার অবস্থা ধনঞ্জয়ের। হোটেলটা হয়েছে আজ দেখার মতন, সেখানে যেন আর প্রবেশ নিষেধ। ছেলে মেয়েগুলো নিজেরাই হাতে হাতে কাজ করে নিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ গ্যাস সামলাচ্ছে, কেউ থালা পাচ্ছে, কেউ পরিবেশন করছে। আর রান্নাঘরের দিকে তো যাওয়াই যাচ্ছে না, সেখানে আরো ভিড়। সামনেই ঝুঁকে পড়েছে মোবাইল ক্যামেরা নিয়ে। সেই ছোট্ট স্ক্রিনে ফুটে ফুটে উঠছে লাল হয়ে যাওয়া মালপোয়াগুলো। বড় ছাঁকনিতে সোজা হয়ে যাচ্ছে চিনির হালকা রসের মধ্যে। মৌরির গন্ধ, গোলমরিচের স্বাদ ছড়িয়ে পড়েছে বাতাসে। আর এই সবের মধ্যেই প্রশান্তি মাখা মুখ নিয়ে রান্না করে চলেছেন ইন্দুবালা। না, এই মুহূর্তের স্মৃতিরা তার আশেপাশে কেউ নেই। সেই খুলনা নেই, কলাপতা, ছেনুমিত্তির লীন। এখন তিনি যেন এক শিল্পী, কারিগর, নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে আছেন। তার বুড়ো ডালপালাগুলো চারিদিক থেকে যেন শুষে নিচ্ছে তারুণ্যের আস্বাদ, নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। শেষ হলো ইন্দুবালা ভাতের হোটেলের চতুর্থ পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।